খবর দিলাম ঢেউ বাইয়া সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ জঙ্গল এবং একটি সংরক্ষিত জাতীয় উদ্যান, যা 1997 সালে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবেও স্বীকৃতি লাভ করে, যার 3 ভাগের 1 ভাগ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে, আর বাকি 2 ভাগ আছে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা জুড়ে। সুন্দরী গাছের নামানুসারে এখানকার নাম হয় সুন্দরবন। আর ভারতবর্ষের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের আদি বাসভূমি এই সুন্দরবন খুব জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। দেখা মেলে চিতল, হরিণ, কুমির সহ ইত্যাদি বন্যপ্রাণীর। বর্ষায় এই বনভূমি হয়ে ওঠে ঘন সবুজ আর ভয়ঙ্কর সুন্দর। যদিও সুন্দরবন ভ্রমণের জন্য বেশিরভাগ পর্যটকই শীতকালকে বেছে নেন শীতল আবহাওয়া, শান্ত নদী, মনোরম পরিবেশের কারণে। আর শীতকালেই বিভিন্ন জীবজন্তু দেখার সম্ভাবনাও বেশি থাকে। দেখা মেলে বহু নাম না জানা পরিযায়ী পাখিদের। তবে বর্ষায় ইলিশের মরশুমে এখানকার ইলিশ উৎসব খুব জনপ্রিয়। থাকে ইলিশের হরেক রকম পদ, তার সাথে চিকেন, মাটন, চিংড়ি তো রয়েছেই। যারা এখনও ড্রিমসল্যান্ডকে সাবস্ক্রাইব করেননি, আর বেশিক্ষণ অপেক্ষা না করে সাবস্ক্রাইব করার ছোট্ট অনুরোধ রইল। একটি সাবস্ক্রিপশন, কমেন্ট, লাইক আমাদের কাছে অনেক মূল্যবান, আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ব্লগ বানাবার জন্য। শুরু করছি আজকের পর্ব, বর্ষায় সুন্দরবন। সুন্দরবন আসার সবথেকে সহজ পথ হল শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে ক্যানিং চলে আসুন। আমরা সুন্দরবন ভ্রমণের জন্য ক্যানিংয়ের মান্নাদার রয়্যাল সুন্দরবন ট্রাভেল এজেন্সি থেকে 2 রাত 3 দিনের একটি ট্যুর প্যাকেজ বুক করেছিলাম। বেশিরভাগ ট্রাভেল এজেন্সির ট্যুর প্যাকেজগুলি সাধারণত ক্যানিং টু ক্যানিংই হয়ে থাকে। ক্যানিং স্টেশনের বাইরে থেকে পিক আপ করে টোটো বা অটোয় করে পৌঁছে দেওয়া হয় সোনাখালীর ফেরিঘাটে। 18 কিলোমিটার রাস্তা 8 ঘন্টার মতো সময় লাগে পৌঁছাতে। আর যদি প্যাকেজ ক্যানিং টু ক্যানিং না হয়, সেক্ষেত্রে টোটো বা অটো ভাড়া দিতে হয় 40 থেকে 50 টাকার মতো। এই ঘাট থেকেই লঞ্চের মাধ্যমে শুরু হয় আসল সুন্দরবন ভ্রমণ পর্ব। তাই হোগল নদীর ধারের এই লঞ্চ ঘাটে সবসময় লঞ্চের ভিড় লেগেই থাকে। লঞ্চে ওঠার সময় মান্নাদা আমাদের প্রত্যেকের সাথেই আলাপ পরিচয় সেরে নিলেন। খুবই ব্যস্ত মানুষ, কিন্তু ব্যস্ততার মধ্যেই সকলের সুবিধা অসুবিধার খোঁজ নিয়ে গেলেন। বিশেষ করে ওনার এই অমায়িক ব্যবহার খুবই ভালো লাগলো আমার।
জোনা 30 যাত্রী নিয়ে আমাদের লঞ্চের যাত্রা শুরু হলো গোসাবার উদ্দেশ্যে। লঞ্চের উপরে বসে একভাবে দৃশ্য দেখতে যদি ভালো নাও লাগে, লঞ্চের ভিতরে থাকা বিছানার মধ্যে গিয়ে মাঝে মধ্যেই বিশ্রামও করে নিতে পারেন। তবে এই লঞ্চটির বিছানার বেডশিট আর পিলো কভারগুলি ছিল একদমই অপরিষ্কার, অগোছালো। তাই সম্ভবত যাত্রীদের বেশিরভাগ জনই ব্যাগপত্র রেখে ওপরেই কাটাচ্ছিলেন। ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন দু ধরনের টয়লেটের ব্যবস্থাই রয়েছে। বোট ছাড়তে না ছাড়তেই বৃষ্টি শুরু হয়ে গেছে। সুন্দরবনে বর্ষা, এর আরেকটা কারণও আছে। সে কারণটা হলো আমাদের সাথে বেড়াতে এসছে বর্ষা। ঠিক আছে, এতদিন বৃষ্টি অন্য জায়গায় হচ্ছিল, এবার সুন্দরবনেও হবে বর্ষা। বর্ষার নিজের একটা ট্যুর এজেন্সি আছে, আর কালিম্পংয়ের মৈরুঙ্গাঁওতে একটা হোমস্টে লিজে আছে। সেখানকার ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। উত্তরবঙ্গ ও সিকিমের ট্যুর প্যাকেজ বুকিংয়ের জন্যে ওর সাথে যোগাযোগ করে নিতে পারেন। ওয়েলকাম ড্রিঙ্কে একটি করে মাজা আর তার পরক্ষণেই জলখাবার দিয়ে যাওয়া হলো। খাবারের স্বাদ ভালোই, বিশেষ করে আলুর দমটা দারুণ রান্না করা হয়েছে। জলখাবারের পর চা খেতে খেতে কিচেনে একবার উঁকি দিতে গেলাম। তখনও জলখাবারের পর্ব শেষ হয়নি। রাঁধুনিদের একজন দুপুরের খাবার বানাচ্ছেন, আর একজন আমোদি মাছ ভাজতেই ব্যস্ত। গরম গরম আমোদি মাছ ভাজা খেতে কার না ভালো লাগে। তার সাথে হোগল নদীর চারিপাশের সৌন্দর্য আলাদাই মাত্রা যোগ করেছিল। অন্যদিকে আকাশের মুখ ভার, বৃষ্টি যে কোনো মুহূর্তে নামবে। আর হলোও তাই। গোসাবা ঘাটে নামার আগেই বৃষ্টি শুরু হলো। গোসাবা নামটি 3 প্রাণীর নামের প্রথম অক্ষরকে নিয়ে তৈরি: গরু, সাপ আর বাঘ। নদীঘাট থেকে গোসাবা বাজারের মধ্যে দিয়ে মিনিট 5 হাঁটলেই টেগর্স বাংলো বা বেকন বাংলো অবস্থিত। আরেকদিকে আছে হ্যামিল্টন সাহেবের বাংলো। 1932 সালে হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বেকন বাংলোতেই থেকেছিলেন। বর্তমানে এই বাংলো সুন্দরবন ভ্রমণের ও গোসাবার একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। তবে এই দুটো বাংলোই বেশিরভাগ দিন বন্ধই থাকে। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। বেকন বাংলোর উল্টো দিকেই রয়েছে আরেকটি ফেরিঘাট, তবে এটা শুধুমাত্র লোকজন পারাপার করার জন্যে। গোসাবা মার্কেটে যার যা যা কেনার ছিল কিনে নিয়ে লঞ্চে উঠে পড়লাম, কারণ এর পরে ও শেষ মার্কেট একমাত্র পাখিরালয়, যেটা আজকে আমরা যাব না। এবার দুপুরের মধ্যাহ্নভোজের বিপুল আয়োজনে ভোজন করবার পালা। খাদ্য তালিকায় ইলিশ মাছের 3 রকমের পদ,
বেগুন ইলিশ, সর্ষে ইলিশ আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, তার সাথে ঝুরি আলু ভাজা, ডাল, চাটনি, পাঁপড় তো রয়েছেই। এনাদের ইলিশ মাছের সাইজ ও গুণমান একদমই ভালো না, তবে রান্নার মান খুবই ভালো। জমজমাট খাওয়া দাওয়া সেরে বর্ষায় দুর্গাদুয়ানি নদীর সৌন্দর্য দারুণ উপভোগ্য। পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে, পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে, আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয়ে রে, চাহে মেঘা ছায়ে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। ওরে ও পরাণ বন্ধু আমার, পরাণ রে, ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম ভাই, ঢেউ বাইয়া। লঞ্চের ভিতর থেকে বাইরের আকাশ, জঙ্গল ও নদীকে ভালোভাবেই দেখা যায়। নোনা জল আর ভূমির উচ্চতা পরিবর্তনের জন্য বিভিন্ন গাছপালা ও উদ্ভিদেরও পরিবর্তন দেখা যাচ্ছে। নদীর ধারে তারজাল দেওয়া আছে যাতে বাঘেরা যাতায়াত না করতে পারে। এর সুফল আর কুফল দুই ভোগ করতে হয় এখানকার বাসিন্দাদের। নদীর ধারের এই খাঁড়িগুলি জোয়ার ভাটার সময় বিপজ্জনক হয়ে যায়, তাই এখানেও তারজাল দিয়ে আটকে রাখা হয়েছে। এখন বর্ষার ইলিশ উৎসবের মরশুম, তাই নদীতে এখন অনেক লঞ্চের আনাগোনা। এটা বাংলাদেশের পণ্যবাহী জাহাজ। ভারত, বাংলাদেশ সহ মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশের জাহাজও হামেশাই দেখতে পাওয়া যায় যেতে আসতে। সোনাখালী থেকে আমাদের লঞ্চ ছাড়তে বেলা 12টা বেজে গিয়েছিল, তাই দয়াপুর পৌঁছতেও দেরি হয়ে গেল। বিকাল 5টা নাগাদ দয়াপুরে সুরঞ্জনা রিসর্টের নিজস্ব নদীঘাটে পৌঁছালাম। এই দুদিনের রাত্রিবাস এখানেই হবে। বিরাট জায়গা নিয়ে খুবই বিলাসবহুল রিসর্ট। এখানে থাকা আর কোর এরিয়াতে যাবার পারমিট করানোর জন্য অবশ্যই প্রত্যেকে ভোটার কার্ড অথবা আধার কার্ডের 2-3 কপি জেরক্স নিয়ে আসবেন। রিসর্টে পৌঁছাতেই জোর বৃষ্টি শুরু হলো। মেঘের গর্জন আর বৃষ্টির ঝমঝম শব্দে সন্ধ্যার আগমন হলো। আমি ছিলাম এই রুমটিতে। রুমের ডেকোরেশন ভালোই, রয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ বাথরুম, ইলেকট্রিক গিজারও আছে দেখলাম।
বৃষ্টি থামার পর রিসর্টের চারপাশটা একটু ঘুরে নিলাম। আলোকসজ্জাও ভালোই। ইভিনিং স্ন্যাক্সে দেওয়া হলো চিকেন পকোড়া আর কফি। তারপর নদীঘাটে অনেকক্ষণ বসেছিলাম। একান্তে সময় কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা এখানে হতেই পারে না। রাত্রে ডিনারে দেওয়া হলো ভাত, ডাল, আলু পটলের তরকারি, স্যালাড আর মটন কষা। তবে এবারে মটনের গুণমান আর রান্নার মান উভয়ই সমান সমান, এক কথায় বললে অসাধারণ। রিসর্ট খুবই বড়। সকালবেলার মর্নিং ওয়াকও সম্পূর্ণ হয়ে যাবে এক চক্কর ঘুরে আসলেই। 2-3 রকমের ক্যাটেগরি নিয়ে মোট 70টি রুম আছে। রুম ফেয়ার 2500 থেকে 3500 মতো। আজ সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা যাব সজনেখালি, সুধন্যখালি, পঞ্চমুখানি আর দোবাকি। তারপরে সন্ধ্যার মধ্যে রিসর্টে ফেরা। সকালের জলখাবারও লঞ্চেই দেওয়া হলো। লুচি, ছোলার ডাল আর কালো জাম দিয়ে খাওয়াও ভালোই হলো। ওরে ওরে সুন্দরীরা নাওয়ের মাঝি, কোন দিনে সারি বাড়ি নাও, আমি যেন জানি মাঝি রে। ওরে সুন্দরীরা নাওয়ের মাঝি, কোন দিনে সারি বাড়ি নাও, আমি যেন জানি মাঝি রে। প্রথমে আসলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অ্যান্ড টাইগার রিজার্ভে। এখানেই আছে কচ্ছপ আর কুমিরের প্রজনন কেন্দ্র। তবে এইগুলি আসল কচ্ছপ নয়। যেহেতু বর্ষাকাল তাই ওরা এখন জলের ভিতরেই আছে। সুন্দরবনের বিশাল এই ম্যানগ্রোভ জঙ্গলে 2টি গাছেরই ফল খাওয়া যায়, হোগলা আর গোলপাতা। এটা গোলপাতা গাছ। আর এই গাছটি হলো সুন্দরবনের সেই বিখ্যাত সুন্দরী গাছ। গাইড দাদার থেকে জানলাম এর পাতার বর্ণবৈচিত্র্য এবং পাতার দুদিকের দুরকম রং এর আগে লক্ষ্য করিনি। জানলাম সুন্দরবন সম্পর্কে অনেক তথ্য, অনেক গল্প এবং এখানকার মানুষজনেদের জীবন জীবিকা, সুখ দুঃখ ইত্যাদি। রয়েছে আরও অনেক রকমের ম্যানগ্রোভ গাছ আর তার চারিপাশে ছড়িয়ে আছে অজস্র শ্বাসমূল। এখানকার 4 তলা সমান উঁচু ওয়াচ টাওয়ার থেকে চারিপাশের বিস্তীর্ণ বনভূমিকে দেখতে ভালোই লাগে। চারিপাশের এই মিষ্টি জলের পুকুরে বাঘ সহ অন্যান্য বন্যপ্রাণীরা জল খেতে আসে, সেটা দেখার জন্যই ওয়াচ টাওয়ার বানানো আছে। ওয়াচ টাওয়ারে ওঠানামার আরেকটি বিকল্প ব্যবস্থাও নেওয়া হচ্ছে দেখলাম। সজনেখালি থেকে সুধন্যখালি যাবার পথে মা বনবিবি আর বাঘদেবতার একটা গল্প শোনায়। ভয়ানক, হিংস্র, পরাক্রমশালী জঙ্গলের রাজা বাঘ। ভয় মিশ্রিত শ্রদ্ধার জন্য প্রাচীনকাল থেকেই মানুষ বাঘকে পূজা করে এসছে। সুন্দরবনে বাঘ দক্ষিণ রায় নামে দেবতা বলে প্রচলিত এবং পূজিত। এর সাথে বাঘের আক্রমণে রক্ষাকর্ত্রী হিসাবে আরেক দেবী বনবিবিরও পূজাও খুব প্রচলিত। বাউলে, মৌলে, জেলে জঙ্গলে ঢোকার আগে ভক্তি সহকারে বনবিবির পূজা দেয়। বিশ্বাস করা হয় যে এনাদের পুজো করলে জঙ্গলের বাঘ আক্রমণ করে না। সুন্দরবন ভ্রমণের সময় জঙ্গলে নামার বা যাওয়ার অনুমতি থাকে না, তাই সুধন্যখালিতে আসলে ম্যানগ্রোভের অনেক প্রজাতির গাছ যেমন সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া সহ অনেক রকমারি গাছকে একত্রে দেখতে পাওয়া যায়।
এখানেও ওয়াচ টাওয়ার আছে, চারিপাশের জঙ্গলকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। সুধন্যখালির ঘাটে নদীর ধারে ধারে এক ধরনের মাছ দেখলাম। এরা জল থেকে পাড়ে উঠে এসে কাদায় বাস করা পোকামাকড় ধরে খাচ্ছে। এই মাছগুলির নাম হলো গুলে মাছ। রাতের বেলা এদের চোখ জ্বলে নাকি শুনলাম। আজকেও আমুদি মাছ ভাজা দেওয়া হলো, একদম গরম গরম। অন্যদিকে ইলিশ পাতুরি বানাবার তোড়জোড় চলছে জোর কদমে। বিদ্যাধরী নদীর উপর ভাসতে ভাসতে লঞ্চ এগিয়ে চলল আমাদের পরবর্তী গন্তব্য দোবাকির উদ্দেশ্যে। লঞ্চের উপরের এত কিছুর মধ্যে লঞ্চের ভিতরে চলছে অন্য আরেক কাহিনী। ইনি হলেন ইঞ্জিন অপারেটর। লঞ্চের প্রধান চালক এই ঘন্টার মাধ্যমে সিগন্যাল প্রদান করেন এনাকে। ইঞ্জিনের তীব্র আওয়াজ আর গরমের মধ্যে চুপচাপ নিজের কাজ কিভাবে যে মন দিয়ে করছেন উনিই জানেন। আর ইনি থেকে থেকেই হ্যান্ডপাম্পের মাধ্যমে লঞ্চের ভিতরে জমা জল নিকাশ করে যাচ্ছেন। রান্নার কাজের জন্য 4-5 জন আছেন যারা সারাদিন ধরে রান্নাই করে যাচ্ছেন আর আমাদের ঠিক সময়ে খাবার যোগান দিয়ে যাচ্ছেন। দোবাকি পৌঁছানোর আগে এই জায়গাটায় নদী অনেকটাই চওড়া হয়ে গিয়েছে। এই স্থানে 5টা নদী একত্রিত হয়েছে, তাই এখানকার নাম পঞ্চমুখানি। এই 5 নদী হল খনা, মাতলা, বিদ্যা, পীরখালি আর হেরোবাঙ্গা। দোবাকি সুন্দরবন ভ্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান। রয়েছে সুন্দরবনের একমাত্র ক্যানোপি ওয়াক, 500 মিটারের মতো দীর্ঘ। অবস্থানগত কারণের জন্যই এখানে বাঘ দেখতে পাওয়ার সুযোগও সবথেকে বেশি থাকে। ম্যানগ্রোভ গাছের চারা লাগানো হয়েছে ফাঁকা জায়গাগুলিকে ভরানোর জন্য। কাদা মাটির উপর এক ধরনের শামুক দেখলাম। গাইড বললেন এগুলোর নাম জংরি। যেখানে এদের সাম্রাজ্য থাকে বন্য জীবজন্তুরাও এড়িয়ে যায় পা কেটে যাবার ভয়ে। এছাড়াও এখানে জলা জায়গাগুলিতে জোঁকের উপদ্রব তো নেই, মশাও খুব কম, শুধুমাত্র নোনা জলের কারণে। ক্যানোপি ওয়াকের সাথেই একটা ভিউ পয়েন্ট বানানোরও কাজ চলছে। লঞ্চে ফিরতেই দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আজকের খাবারের মূল আকর্ষণ ছিল ইলিশ মাছের পাতুরি আর চিংড়ি মালাইকারি। আজকের রান্নাও ফাটাফাটি। প্রথম দিন খাবার পর ফল হিসেবে একটা গোটা পেয়ারা দেওয়া হয়েছিল, কিন্তু আজ গোটা মুসাম্বি লেবু দেওয়া হলো। গোটা মুসাম্বি খাওয়ার অভিজ্ঞতা এর আগে ছিল না, অগত্যাই বাড়ি নিয়ে যাওয়ার জন্য রেখে দিলাম। কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তোড়ে রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধি আয়ে রে, চাহে
মেঘা ছায়ে রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। লঞ্চেই ইভিনিং স্ন্যাক্সে আজ ভেজিটেবল চপ দেওয়া হলো, আর চা তো মাঝে মধ্যেই খাওয়ানো হচ্ছিল। নদীর বুকে লঞ্চে বসেই সন্ধ্যার নিস্তব্ধ আবির্ভাব দেখলাম। আজকে রিসর্টে পৌঁছাতে একটু সন্ধ্যা হয়ে গেল। তার কিছুক্ষণ পরেই শুরু হলো সুন্দরবনের বিখ্যাত ঝুমুর নাচের অনুষ্ঠান। রাতের খাবারে ফ্রায়েড রাইস, আলুর দম আর চিলি চিকেন রান্না হয়েছিল। সে কি বলি চোখের জল, সে কি বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিষাদ যোজনা, কুসুম কোমল, সকলি আমার মতো। তারা কি বলি হাসি, কি বলি গায়ে, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুলছি হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলাই যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে গায়। আমার মতো সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। এবার ফিরে যাবার পালা। যাবার সময় শুধুমাত্র পাখিরালয়ে ঘোরা হবে। এই ভিডিওতে আমি শুধুমাত্র আমার নিজস্ব ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরলাম। ভিন্ন মতে এই অভিজ্ঞতাও আলাদা হতে পারে। সুন্দরবন ভ্রমণের জন্য ট্যুর প্যাকেজ বুক করে নেওয়াটাই ভালো, সস্তাও পড়ে। মান্নাদা সহ আরও কয়েকটা জনপ্রিয় ট্রাভেল এজেন্সির নম্বর ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আমার মতে সুন্দরবন একবার হলেও ঘুরে আসুন, ভালোই লাগবে। তবে ট্যুর এজেন্সির থেকে প্যাকেজ বুক করার সময় অবশ্যই সমস্ত তথ্যাদি খুঁটিনাটি জেনে নেবেন। পাখিরালয় মার্কেটে অনেক রকমারি গৃহসামগ্রী, খেলনা আর বিভিন্ন গিফট আইটেম বিক্রি হচ্ছে। প্রায় সব দোকানেই মধুও বিক্রির জন্য রাখা আছে।
আমাদের ট্যুর প্যাকেজের খাদ্য তালিকাতে আজকের দুপুরে ইলিশ বিরিয়ানি হওয়ার কথা লেখা ছিল, কিন্তু দেওয়া হলো ইলিশ মাছ ভাজা, চিকেন কারির সাথে ডাল ভাত। কেউ একজন বলেছিলেন ডাল ভাত আর বিরিয়ানির পার্থক্যটা বুঝতে, সেটা ভেবেই আর কিছু বলিনি। তবে অন্য কোনো বারে হতেই হবে ইলিশ বিরিয়ানি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের সাপোর্ট দিয়ে যাবেন। ধন্যবাদ।